আচ্ছা, আপনি ডকুমেন্টেশনটা পেয়েছেন, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। এটা না, হ্যাঁ। প্রথমত হচ্ছে এখানে পুরোটাই যে ডকুমেন্টেশনটা করা আছে, এই ওকে। ডকুমেন্টেশনটা একটা তো দেখুন যে কোনো স্টুডেন্টকে দিতে হয়। কারণ এই যে হ্যাঁ, হ্যাঁ। আপনাকে কল করছি সকালবেলা, আমি আজকে দমদমে গিয়েছিলাম মর্নিংয়ে একদম ফার্স্ট আওয়ারে 7টার সময়। ওখানে এক ভদ্রমহিলার আচ্ছা, ইনস্টলেশন হলো। সেখান থেকে আচ্ছা, বেরোলাম, আচ্ছা, বেরিয়ে আবার দমদম স্টেশনে গেলাম, সেখানে দুটি ছেলে আমার সঙ্গে কথা বললো। তো ওরা এখন আমাকে একটুখানি আচ্ছা, ধরেছিল ডেমো ক্লাসের জন্য, কিন্তু যেহেতু এই ক্লাসটা চলছে আচ্ছা, বলে এখন আচ্ছা। ডেমো ক্লাস দেওয়া সম্ভব নয়। ওদেরকে আমি মেল করে দিলাম, ওরা ডকুমেন্টেশন চাইলো, মেল করে দিলাম, ঠিক আছে, ওকে, ব্রোশিওরটা। এবার ওকে, প্রশ্নটা ওকে। হচ্ছে যে এই যে কোর্সটাকে কি হচ্ছে যে আমরা কীরমভাবে করব। ফার্স্ট প্রথম থেকে আমরা একদম জিরো লেভেল থেকে শিখবো। আপনি তো এসএপি কিছু কোনো জায়গায় কিছু করেছেন বা জানেন, বা কিছু এমনি না, 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 জানেন না? কিছুই না, কিছুই না। ব্যাস ব্যাস না। ব্যাস, তাহলে আমাকে একদম সেই লেভেল থেকে শুরু করতে হবে, রাইট? তো এবার রাইট, প্রশ্নটা রাইট। হচ্ছে, যখনই সেই লেভেল থেকে শুরু করছি তখন এটা ফেব্রুয়ারি মাস, ঠিক আছে? আমরা ফেব্রুয়ারি মাসে ধরুন অ্যারাউন্ড 8-9 ক্লাসেস করব, ঠিক আছে? কারণ হচ্ছে ইনিশিয়াল লেভেলে যদি জাম্প করে দিই না পুরোর মধ্যে, তাহলে রাইট, কিন্তু আপনার পক্ষে রাইট। প্রথম মাসে পিক করতে প্রবলেম হবে, ঠিক আছে? কারণ এটা জিনিসটা পুরো এক্স্যাক্টলি। নতুন, ফুললি কনসাল্টিং, ঠিক আছে? রাইট। তো সেই জন্য আমি ফেব্রুয়ারি মাসটা আগে দেখব, যে আপনি নিজে আমাকে বলে দেবেন যে স্যার যেরম চলছে এরম চললে আমার কোনো প্রবলেম নেই মার্চ মাসে। দেন আমি কিন্তু মার্চ মাসে কন্টিনিউ ওরমভাবেই করবো। আদারওয়াইজ যদি আপনি বলতে পারেন যে না স্যার আমাকে একটুখানি একটা ক্লাস বাড়িয়ে দিন, তখন আমার মনে হয় আমি বলবেন না, কারণ যেরম চলছে সেরম চলে, মোস্ট স্মুথলি চলে, ঠিক আছে? দুটো ওকে, ক্লাস হচ্ছে ওকে। পার উইক মোর দ্যান এনাফ। ঠিক। কারণ হচ্ছে আমরা যখন নিজে ক্লাস করেছিলাম তখন কিন্তু আমি উইকে একটা ক্লাস করতাম, যেটা আমাদের কাছে মোর দ্যান এনাফ ছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার, কেন কি আমি দেখুন না, এখানকার আমি বাইরে পড়াশোনা করেছি। কেন কি পার্সোনাল ইমপ্লিমেন্টেশন খুবই দরকার, আপনি তো জাস্ট বেস। এবার এবার ধরুন আপনি ম্যাক্সিমাম যখন ক্লাস চারটে নিয়ে পাঁচটা ক্লাস হয়ে যাবে আপনাকে সেগুলো তো পড়াশোনা করতে হবে, প্লাস দেখতে হবে মেশিনে না। এক্স্যাক্টলি। হ্যাঁ। তো হ্যাঁ, এবার আপনি আজকে তাই ধরুন তো। এভরি অল্টারনেটিভ দিয়ে ক্লাস করলেন, এবার দেখুন বাড়িতে তো কাজকর্ম রয়েছে, সব কিছু রয়েছে, সেগুলোর মাঝখানে সেগুলো হলো না, পরের দিনে ক্লাসটা কিন্তু শুধু জাস্ট ফর্মালিটি অ্যাটেনশন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, না, 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 কোনো কাজে লাগবে না, হ্যাঁ, রাইট। ঠিক আছে? আমাকে ডেপথে না গেলে লাভ নেই। আর যে মানে পুরো ডেপথেই যেতে হবে, আর রেগুলার ক্লাস নিয়ে আমি যদি পার্সোনালি ইমপ্লিমেন্টেশন না করতে পারি, আর যদি কিছু হয় আপনি তো সাপোর্ট আছেন যে স্যার সব এখানে সময়তে আটকে করে গেছি দেবো, কি হবে। এভরি টাইম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক তো আছে? না, আপনার প্ল্যানিং ঠিক আছে। তো সেই জন্যে আমি সেটা আপনাকে আমি সেরকমভাবে করে দিচ্ছি, রাইট? তো এবার প্রশ্ন হচ্ছে, আমরা এফআইসিও ক্লাসটা করছি এইখানে, এই যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে অ্যাকচুয়ালি কী করছে, এটা কিন্তু একটা জিনিস মাথায় নেবেন। ধরুন আপনি এর আগে কোনো ধরনের ইআরপি ওরিয়েন্টেড সফটওয়্যার হয়তো অপারেটিং কিছু করেছেন বা দেখেছেন। হ্যাঁ, করেছি, হ্যাঁ, ইআরপি করেছি। দেখেছেন, রাইট? কী কী ইআরপি করেছেন এর আগে? ওই যে ট্যালি। ট্যালি করেছেন, রাইট, খুব ভালো। তারপর? হ্যাঁ। আর মরিশাসে যখন ছিলাম তখন কুইক বুকে আমি একটু দেখেছি, কুইক বুক। আচ্ছা, এবার হচ্ছে দেখুন, যে কটা এই এই যে অপারেটিং মানে এই ইআরপি সিস্টেমগুলো, এগুলো কিন্তু বেসড অন রেডিমেড অপারেটিং, এই ইআরপি সিস্টেম। রেডিমেড ইআরপি সিস্টেম বলতে কী বোঝায়, রেডিমেড সিস্টেম বলতে কী বোঝায়? রেডিমেড সিস্টেম মানে হচ্ছে এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই। হ্যাঁ, হ্যাঁ। সামবডি এটা রেডি করে রেখে দিয়েছে, আপনি গিয়ে হ্যাঁ, জাস্ট জেনারেটরটাকে অপারেট করছেন, এন্ট্রি করছি, ভোল্টেজটা সিম্পলি। বাড়ানো আছে এবার সেই হিসেবে আপনার অ্যাপ আপ। কিন্তু কোনো নেই, বাট এবার একটা জিনিস চিন্তা করুন, যে লোকটা এই মানে র সফটওয়্যার আর ইমপ্লিমেন্টেশন এই দুটোর মাঝখানে বসে কাজ করেছে, তার কিন্তু যথেষ্ট ভূমিকা আছে, যথেষ্ট ইম্পর্টেন্স আছে। হোয়ারাজ যে সফটওয়্যারটাকে জাস্ট অপারেট করছে তার ভূমিকা কিন্তু ততটাই কম, তাই তো? তো আপনাকে কিন্তু এই দুটোর মাঝখানে যে বসে আছে না, সেই জায়গাটা আপনাকে প্লে করতে করাটা শিখতে হবে। ওকে, মেন ওকে। কোর্সটা কিন্তু এইটা। এবার আপনি হয়তো কোনো জায়গাতে গেলেন ইন্ডাস্ট্রিতে, যখন কমপ্লিটটা থাকবে, আপনি যখন এক্সপোর্ট দেখাতে পারবেন, তখন কিন্তু ইন্ডাস্ট্রি আপনাকে অ্যাকসেপ্ট করবে, কারণ আপনার আদার্স ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট অ্যাট্রাকটিভ, ঠিক আছে? তো যখন ওটা অ্যাট্রাকটিভ, রাইট, সেই অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে এখানে কি করছে, জাস্ট অ্যাডেড ফুয়েল ইন দ্য ফায়ার, ঠিক আছে? রাইট।
তো আমাকে এই অ্যাপ্রোচে এগোতে হবে, ঠিক আছে? ঠিক তো এইবার ঠিক এইটা কিন্তু পুরোপুরি আপনাকে বলে দিচ্ছে এটা ক্রিয়েটিভিটি পার্ট। হুম আমাদের এসএপি ব্যাপারটা যেটা আমরা করছি এটা হচ্ছে পুরোপুরি ক্রিয়েটিভিটি হুম পার্ট, ঠিক আছে? ওকে এসএপি কোর্সটা ওকে হচ্ছে মোটামুটি এখন তিনটে ডিভিশন হয়ে গেছে অলমোস্ট। একটা ছিল আগে আমাদের বেসিক্যালি ফাংশনাল পার্ট, মানে ফাংশনাল কনসালটেন্ট। সেকেন্ড হচ্ছে ওকে টেকনিক্যাল কনসালটেন্ট। থার্ড এখন একটা ওকে নতুন বেরিয়েছে, এটা টেকনো ফাংশন। আমি তিনটেকেই এক্সপ্লেন করছি কি ব্যাপারটা। আচ্ছা প্রথম পার্ট হচ্ছে আপনার ফাংশনাল কনসালটেন্ট। ফাংশনাল কনসালটেন্ট মানে কোনো ফাংশন রেডি, আপনাকে সেগুলোকে নিয়ে হুম কাজ করতে হবে, রাইট? তো আচ্ছা এইটাকে আরেকটু আচ্ছা ডেপথে যদি আপনাকে বোঝাই, দেখুন আমি যখন কাউকে পড়াই হুম তখন যে হুম এক্সাম্পলগুলো দিই ইনস্ট্যান্ট এক্সাম্পল মাথায় চলে আসে, এটা গড গিফট, ভগবান আমাকে করায়। এবং এইটা যখন করাই আমি, সেইটা কিন্তু হুম আপনার রিয়েল লাইফের অন্য কোনো ইভেন্টের সঙ্গে ম্যাচ করে যাবে, ঠিক আছে? ওকে তো হোয়াট ডু ইউ মিন বাই ওকে ফাংশনাল? ধরুন আজকে আপনার বাড়িতে একটা হুম অনুষ্ঠান হবে, ঠিক আছে? হুম আপনি আপনার হুম বাড়িতে আপনার রিলেটিভস, ফ্রেন্ডস, অ্যাসোসিয়েটস যা আছে তাদেরকে ইনভাইট করলেন, ঠিক হুম আছে? তা ঠিক আছে তাদের জন্য ঠিক আছে যখন আপনি কোনো পার্টিকুলার হুম ডিশের ব্যবস্থা করেছেন, তো এইটার অ্যারেঞ্জমেন্টটা কীরমভাবে হতে পারে? হোয়াট আর দ্য ঠিক আছে ওয়েজ, কী কী হতে পারে? আমি হুম ফার্স্ট ওয়েজ একদম প্রথম থেকে ধরি। ফার্স্ট ওয়েজ, হুম আমি লিস্ট অফ মেনু তৈরি করলাম, যেটা ইনিশিয়াল জব। করার পর আমি হুম কিন্তু বললাম যে আমি বাড়িতে আমার যা জায়গা আছে, আমি এখানে হুম কোনো পার্টিকুলার ক্যাটারারকে বলবো যে তোমরা, বা হুম আমি কোনো পার্টিকুলার পার্সোনাল কুককে বলবো তোমরা এখানে এসে রান্না হুম করে দিয়ে যাবে, রাইট? হুম এটা একটা রাইট একটা ওয়ে আছে। সেকেন্ড ওয়ে, আপনি কি বলেন না আমি এই সমস্ত ফালতু বাড়ির মধ্যে ঝামেলার মধ্যে যাব না, এসব হবে, আমি হ্যাঁ কোনো ক্যাটারারকে বলবো, কারণ আমাকে এই সমস্ত খাবার জোগাড় যন্ত্র নিজেকেই করতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ ওটা ঝামেলা। হুম আমি যাবো না, আমি কোনো ক্যাটারারকে ডাকি ফার্স্ট, ডেকে পুরো অর্ডারটা হুম তাদেরকে দিয়ে দিন ওকে যে তোমরা টোটাল এই জিনিসটা দেখে নাও, হুম কুকিং, ইভেন সার্ভিসিং হুম করে কি দাঁড়াচ্ছে হুম আমাকে বলো, রাইট? হুম দিস ইজ দ্য ওকে সেকেন্ড ওয়ে, হুম যেটা হচ্ছে কমপ্লিট রেডিমেড, যেটা অলরেডি আপনি করে ফেলেছেন, করে এসছেন আদার্স ইআরপি সিস্টেমে, ওকে? ঠিক থার্ড ঠিক ওয়ে, থার্ড ওয়ে আমি চিন্তা করলে যে না, আমি এখানে কিন্তু যখন দুটো যখন আমি বাজেট দেখলেন, ঠিক আছে, তখন হুম অনেকটা ডিফারেন্স দেখছেন তখন, কারণ বিশেষ করে ক্যাটারিংয়ের ক্ষেত্রে আপনার কস্টিং কিন্তু অনেকটা একটু বেশি হয়ে যাবে, বেড়ে বেড়ে যায়। তো তখন আপনি চিন্তা করেন না আমি যদি একটুখানি একই জিনিস রাখবো, বাট টু মিনিমাইজ দ্য কস্ট, তখন আমি ক্যাটারারকেই বললাম যে আপনি আমাকে একটা বাজেট দিন, যে এই হুম টপিকসগুলো করতে গেলে আমার কী কী মেটেরিয়ালস লাগবে, রাইট? তো এই মেটেরিয়ালসগুলো আপনাকে আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি, আর আপনি কুকিং আর সার্ভিসিংয়ের জন্য কী চার্জ দেবেন আমাকে বলে দিন, ঠিক আছে? তখন আপনি কিন্তু ওকে কি হলো যে টোটাল জিনিসটা কন্ট্রোলটা আপনার হাতে নিয়ে নিলেন, রাইট? হুম এবার নিয়ে নিয়ে ওই মেটেরিয়ালসগুলো রেডি করে দিন। তার ক্যাটারারের ভূমিকাটা কী হলো? ক্যাটারার কিন্তু যা করবার জন্য রেডি হচ্ছে করছে, সে কিন্তু রেডিমেড জিনিসটা পেয়ে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ কল ফাংশনাল। ফাংশনাল কনসালটেন্টদের কাজ হচ্ছে যখনই তারা কিছু কাজ করতে যাবে, তার জন্য যা যা ওয়েপন্স সব কিছু রেডি, সেটাকে কোনটা কোন ডিশের জন্য যেমন ক্যাটারার ইউজ করবে, এখানে আপনাকে জানতে হবে কোন প্রোগ্রামটা, কোন সিস্টেমটা, কোন লজিকটা কার জন্য ইউজ করছেন। দিস ইজ ওকে কল্ড অ্যাকচুয়ালি ফাংশনাল কনসালটেন্ট, ঠিক ঠিক আছে? তো ঠিক ফাংশনাল আছে কনসালটেন্টের ভূমিকা যথেষ্ট বেশি, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টেকনিক্যাল কনসালটেন্ট, ঠিক আছে? টেকনিক্যাল কনসালটেন্ট বেশ কয়েক রকম হতে পারে। যেমন হচ্ছে প্রথম টেকনিক্যাল কনসালটেন্ট যেটা, সেটা হচ্ছে যখন এসএপি সফটওয়্যারটা কোনো কোম্পানিতে হুম হুম ইমপ্লিমেন্ট হবে, সেই ইমপ্লিমেন্টেশনের সময়তে যে ইনস্টলেশন হয়, ইনস্টলেশন হুম যখন হয় তখন হচ্ছে একটা কোয়েশ্চেন চলে আসে নাম্বার অফ ইউজার, যেটা আমি পরে পড়াবো, ঠিক আছে? কতজন ইউজার ওকে থাকবে, ওকে প্রত্যেকের সেপারেট ইউজার আইডি। দেখুন ওকে আপনাকে যখন ওখানে কাজ করেছেন আপনার ডেফিনেটলি ওখানে একটা ইউজার আইডি ছিল, ঠিক আছে? হ্যাঁ বিশেষ করে তো সেই ইউজার আইডি দিয়ে আপনার জন্য আপনার ওই ইউজার আইডিটা আপনার জন্য করা আছে, ওকে? তো আপনি আপনার হুম ইউজার আইডিতে ঢুকলেন, তো এইরকমভাবে যে কজন ইউজার ইউজ করবে তাদের জন্য সেপারেটলি ইউজার আইডি ক্রিয়েট করা আছে, ওকে ঠিক আছে? তাহলে এই যে ইউজার আইডি ঠিক ক্রিয়েট করা, সফটওয়্যারটার মধ্যে তাকে ইনভলভ করা, ঠিক আছে? হুম আর হচ্ছে হুম আলটিমেটলি যখন ডেভেলপিং হবে,
ঠিক আছে। ডেভেলপিং স্টেজে আমি কি কি কাজ করে সেটা আমি পরে বোঝাবো। এই ডেভেলপিং স্টেজে কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আফটার ইমপ্লিমেন্টেশন করতে হয়, সেই কাজগুলো করা হচ্ছে। ধরুন আমি আপনাকে বলেই দিই, ধরুন আপনার একটা জায়গাতে কিছু জিনিস স্টোর করে রেখেছেন কোনো একটা সার্ভারের মধ্যে, সেটার থেকে আপনি আর একটা ক্লায়েন্ট বলুন আর একটা সার্ভারে ট্রান্সফার করছেন, দ্যাট ইজ কল্ড ট্রান্সপোর্টেশন। এই ওকে। সমস্ত ব্যাপারগুলো হ্যাঁ। করে যারা, তাদেরকে বলা হয় বেসিস কনসালটেন্ট, অ্যান্ড দিস ইজ টোটালি ট্রুলি টেকনিক্যাল পার্ট। আচ্ছা স্যার, এই টেকনিক্যাল পার্টে আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আসে নাকি? আমি বলে দিই, সব বলছি, সব জাভা সব বেস? সব বলছি, ওকে। এভরিথিং এভরিথিং সব বলে দিচ্ছি। আমি একটা একটা করে বলি। এটা হচ্ছে ট্রুলি, আমি কথাটা ইউজ করলাম কি, ট্রুলি টেকনিক্যাল পার্ট। ঠিক আছে। এবার দেখুন, নেক্সট পার্ট হচ্ছে, আজকে ধরুন আমাদের এসএপিতে যে স্ট্যান্ডার্ড সিস্টেম আছে, যখন এসএপি সফটওয়্যার পারচেস করা হয়, এসএপি একটা স্ট্যান্ডার্ড সিস্টেম দিয়ে দেয়। এই স্ট্যান্ডার্ড সিস্টেমে যে রিপোর্টিং স্টাইল আছে, এবার আপনার ক্লায়েন্ট আপনার কথা বললো যে এই রিপোর্টিং স্টাইলটা না আমার চলবে না, এটাকে আপনি একটুখানি চেঞ্জ করে দিন। ওকে। তখন আপনি কি ওকে। করলেন, ওকে। তখন আপনি কি করলেন, ওই রিপোর্টিং স্টাইলটা যদি দেখা যায় যে আপনার যে ফাংশনাল নলেজ আছে ওই নলেজের রেসপেক্টিভে হচ্ছে না, তখন আপনাকে যেটা করতে হবে, তখন সাহায্য যাদের নিতে হবে, দ্যাট ইজ কল অ্যাবাপার, যারা হচ্ছে ওই এসএপির যে ওই স্ট্যান্ডার্ড প্রোগ্রামটা বানানো আছে ওই প্রোগ্রামটাকে ওকে। চেঞ্জ করতে পারবে। বাট আচ্ছা। চেঞ্জ করাটা শুধুমাত্র তাদের কাজ, কোথায় চেঞ্জ করবে কি করবে দে ডোন্ট নো নাথিং। তাহলে এখানেও কিন্তু আচ্ছা। ফাংশনাল কনসালটেন্টদের ভূমিকা থেকে যাচ্ছে, আপনাকে কিন্তু বলে দিতে হবে কোথায় ডেটা আছে, কোথা থেকে কি চেঞ্জ করবেন। আচ্ছা। ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন ফাংশনাল কনসালটেন্টদের ভূমিকা কতটা বেশি আছে। হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক আছে। শুধু আমি ভাবতাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে হবে, না, ওদের দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, কারণ তাহলে এই যে অ্যাবাপার যারা আছে তাদের ক্ষেত্রে বেসিক্যালি রিকোয়ারমেন্ট তখনই হয় যখন একটা ফাংশনাল কনসালটেন্টের রিকোয়ারমেন্ট তৈরি হয় ইন জেনারেল। ঠিক আছে। তখন কি তাদের কলিংটা হয়, রাইট। তো এবার হচ্ছে, ওকে। বাট ফাংশনাল কনসালটেন্টদের ভূমিকা বেসিক্যালি এসআইপি এফআইসি কনসালটেন্টদের ভূমিকা যথেষ্ট বেশি, কারণ যখন যে কোনো অর্গানাইজেশনে আর কিছু হোক না হোক, উইদাউট ফিনান্স তো পৃথিবীর কিছু চলতে পারে না। কিছুই চলবে না। তাহলে সেখানে যেখানেই যান না কেন সেখানে ফাইন্যান্স থাকবেই, এক্স্যাক্টলি। অ্যান্ড ফাইন্যান্স ইজ দ্য আলটিমেট এভরিথিংস। ঠিক আছে। তো সেই জন্য বেসিক্যালি এইটা কিন্তু ফাংশনাল কনসালটেন্সির কাজ। ঠিক। ক্লিয়ার। ক্লিয়ার। তো আমরা এই এসএপিতে যখন এই ফাংশনাল কনসালটেন্ট, আজকে আপনাকে আমি একটা থিওরিটিক্যাল ওভারভিউ অফ দেবো, সেকেন্ড দিন থেকে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালের মধ্যে ঢুকবো। ঠিক আছে। শিওর এবার শিওর। হচ্ছে যে এই ধরুন এই এসএপিতে একটা কথা খুব চলে, এই যে কোনো ফাংশনাল মডিউল, যেমন ধরুন এসএপি ফাইন্যান্স, এসএপি মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, এসএপি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস, এসএপি এইচআর, ঠিক আছে, প্রোডাকশন প্ল্যানিং, এভরি প্রত্যেকটা ফাংশনাল মডিউলসের মধ্যে একটা অর্গানাইজেশন স্ট্রাকচার বা এন্টারপ্রাইজ স্ট্রাকচার থাকে। ক্লিয়ার। একটা ইয়েস। অর্গানাইজেশন স্ট্রাকচার এবং এন্টারপ্রাইজ স্ট্রাকচার থাকে। ঠিক আছে। তো এই অর্গানাইজেশন স্ট্রাকচার এবং এন্টারপ্রাইজ স্ট্রাকচার, আচ্ছা আমি এই ক্লাসটা শেষ হয়ে গেলে আপনাকে আবার কল করব। ঠিক আছে। রিগার্ডিং টাইম শিডিউলটা আপনার কাছে জেনে নিতে হবে আপনার কীরকম সুবিধাজনক আছে। ঠিক আছে। এখন এটা কথা বললে এখানে রেকর্ডিংটা নষ্ট হবে। নষ্ট হবে, রাইট। হ্যাঁ। তো এবার হচ্ছে যে যখনই আপনি একটা কোনো কাজ করতে যাচ্ছেন সেখানে কিন্তু দেখুন, আজকে আপনার কোম্পানিতে দেখুন, এই যে কোম্পানিতে আপনি ছিলেন, ঠিক আছে, কত সালে জয়েন করেছিলেন এখানে? প্রিভিয়াস না রিসেন্ট যেটা? যেটা রিসেন্ট লাস্ট, তো আমি জাস্ট হ্যাঁ, 1-2 মাস। লাস্ট না, আমি যেটা লং যেটাতে টার্ম বড় বড়টা যেটা লং টার্ম ছিলেন সেটাতে কত সালে জয়েন করেছিলেন? আমি 2015 থেকে জয়েন 15-তে করেছি। জয়েন করেছেন, রাইট। তাহলে 15 সালে যে মাসে জয়েন করেছিলেন, যেদিনকে জয়েন করেছিলেন, আপনি সেই জয়েনিং ডেটটার কথা ভাবুন ফার্স্ট। ওকে। তখন আপনার কি ছিল? তখন মধ্যে একটা কিছু না হলো একটা লিটল বিট অফ নার্ভাসনেস, লিটল বিট অফ মানে সাসপিশাসনেস, এভরিথিং, যে আমি একটা নতুন জায়গায় এলাম, আমি এখানে আমাকে অনেক কিছু জানতে হবে। ঠিক আছে। রাইট। আবার বেশি কথাও বলতে পারবো না, কারণ এমএনসি গত ব্যাপার আছে। ঠিক আছে। তো এই যে জায়গাটাতে এখানে ইনিশিয়াল লেভেলে আমাদের যেটা জানতে হয় যে হু ইজ আওয়ার ইমিডিয়েট বস, কে আমার ইমিডিয়েট বস আছেন যাকে আমার রিপোর্টিংটা করতে হবে,
অন বিহাফ অফ কোম্পানি যে কাজটা আমি করছি, আমার কোম্পানির বেসিক অবজেক্টিভটা কী আছে, আমার কোম্পানি কী ধরনের জব প্রোভাইড কী ধরনের কাজ করে, বা কী ধরনের সার্ভিস প্রোভাইড করে, বা কী ধরনের আদার্স কিছু যদি কোনো জবের সঙ্গে থাকে কী ধরনের কাজ করে, আমার জব রোলটা ওনাদের যে বিজনেস প্রোফাইল আছে তার সঙ্গে কোন জায়গায় ম্যাচ করছে, বা আমি কোন জায়গাটা প্লে করছি, রাইট? ওকে, রাইট, এটাই তো আমাকে জানতে হয়েছিল। আচ্ছা, রাইট। এই যে জায়গাটা, এবং এবার আরেকটা জিনিস জানতে হবে, যদি কোনো সময় বস না থাকে অফিসে, এটা আমি এক্সটার্নালি বলছি, তাহলে আমাকে কার কাছ থেকে আমি কোনো কিছু, কোনো রিকোয়ারমেন্ট হলে আমি জানতে পারবো, যদি কিছু আমার জানার দরকার থাকে। এরকম তো নয় সবসময় বস থাকবে, নাও থাকতে পারে। আচ্ছা, এবার যদি কোনো ডকুমেন্টেশন লাগে রিগার্ডিং ফাইলস বা আদার্স কোনো স্টেশনারিজ, আমি কার কাছ থেকে পাবো? ঠিক আছে, তো এভরিথিং, এই ব্যাপারটা যখন আপনি খুব তাড়াতাড়ি হ্যাবিচুয়েট হয়ে যাবেন বা খুব তাড়াতাড়ি অ্যাকোমোডেট করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার পক্ষে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে খুব সুবিধা হবে। রাইট, ঠিক। এই এই যে টোটাল স্ট্রাকচারটা কোম্পানির বোঝা, এবং কোম্পানির ভেতরে যে মানে নিজেকে অ্যাকোমোডেট করে নেওয়া, দিস ইজ কল্ড এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার। এটা হচ্ছে এসএপি ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ফাংশনাল মডিউলে কিন্তু একটা করে অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে। এই অর্গানাইজেশন স্ট্রাকচারের সব থেকে টপ লেভেল ইউনিট হচ্ছে ক্লায়েন্ট। হ্যালো, 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 হ্যালো। The person whom you're trying to reach is currently unavailable. Please leave a message after the beep. হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক, সেটা হচ্ছে যে এই যে জায়গাটা, এই জায়গাটা আপনি যত তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার পক্ষে কাজ করতে সুবিধা হবে। এক, এবার হচ্ছে যে প্রত্যেকটা অর্গানাইজেশন স্ট্রাকচারের স্ট্রাকচার লেভেলটা কীরকম, আমার এফআইটা আগে ভালো বোঝা দরকার, কারণ আমি এফআই এর কাজ করছি। ঠিক আছে, যে কোনো অর্গানাইজেশন স্ট্রাকচারের ক্ষেত্রে টপ লেভেল ইউনিট যে থাকে তাকে বলা হয় ক্লায়েন্ট। হ্যাঁ, তাহলে এখন কোশ্চেন হচ্ছে, হু ইজ ক্লায়েন্ট? ক্লায়েন্ট কাকে বলে? ক্লায়েন্ট বলতে আমরা কী বুঝি? নর্মাল সেন্সে দেখবেন যে কোনো বিজনেসে বা যে কোনো প্রফেশনাল পারসন, তারা যাদেরকে সার্ভিস প্রোভাইড করে তাদেরকে ক্লায়েন্ট হিসেবে ট্রিট করে, রাইট? ঠিক, রাইট। আচ্ছা, এবার এখানেও কিন্তু অলমোস্ট সেম লজিকটা আপনার খেটে যাবে। তার মানে এসএপি যে বিজনেসটা প্রোভাইড করছে, মানে এসএপি মানে কি, এসএপি কোম্পানি, এসএপি এজি যেটা জার্মান থেকে বসে আছে, বা ইন্ডিয়াতেও যদি তার ব্রাঞ্চ আছে বলুন, সেটা যাই বলুন না কেন, হ্যাঁ, হ্যাঁ, এরা কাকে সার্ভিসটা প্রোভাইড করছে? এরা সার্ভিসটা প্রোভাইড করছে বেসিক্যালি আপনার কোম্পানিকে, মানে কোন কোম্পানিকে? ওই কোম্পানিকে যে কোম্পানিগুলো বেসিক্যালি এসএপি তাদের কাছ থেকে সফটওয়্যার পারচেস করছে। ওকে। তো ইন্ডিভিজুয়ালি পার্সনও করতে পারে তা? এখনো পর্যন্ত কোনোদিন হয়েছে বলে আমি শুনিনি, ও, আচ্ছা, আচ্ছা। কারণ এটা এতটাই কস্টলি যেটা ইন্ডিভিজুয়াল হ্যাঁ, পার্সনের পক্ষে বেয়ার করাটা খুব শক্ত। বাবা। ঠিক আছে, এটা কোর্স অর অ্যামাউন্টের কোশ্চেন আছে। ঠিক আছে, আহ, তো সেই জন্যে
আমি আপনাকে প্রথম দিন বলেছিলাম দিস ইজ এ কোর্স নাথিং বাট এ চেঞ্জ অফ লাইফ, ঠিক আছে? তো এবার হচ্ছে যে মানে খুব খারাপ ল্যাঙ্গুয়েজে বললে দাদা, একটা পরিষ্কার বলে দিচ্ছি, দেখুন আমি সারাদিনের মধ্যে 4-5 বার চা খাই, ঠিক আছে? বাট একবার যদি কফি খাই না, তার যা ফ্লেভার, ওই 5 বারের কেন 50 বারের চাও কিন্তু সেই ফ্লেভারের যে ধারে কাছে পৌঁছতে পারবে না। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আমি অন ক্যামেরা অন রেকর্ডিং কথাটা বলে দিচ্ছি, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এসএপি অ্যান্ড আদার ইয়ারপিস, ঠিক আছে? তো সেই জন্যে তো এইখানে ক্লায়েন্ট বলতে বোঝায় যাদেরকে সে সার্ভিস প্রোভাইড করছে, রাইট? এসএপিতেও তাই, যে এসএপির কাছ থেকে যে সমস্ত কোম্পানি সফটওয়্যারটা পারচেস করছে তারা এসএপির কাছে ক্লায়েন্ট, এবং সেই ক্লায়েন্টের জন্য তাদেরকে এসএপি একটা ইউনিক ইউজার ক্লায়েন্ট আইডি দিয়ে দেয়, ইউনিক ক্লায়েন্ট আইডি, ঠিক আছে? আপনি যে সমস্ত কোম্পানিতে কাজ করেছেন, আপনি কিন্তু সে সমস্ত জায়গায় গিয়ে অন্য জায়গায় কাজ করতে গেলে আপনি কোনো একটা রেফারেন্স দিতে পারেন, যে রেফারেন্সটা সেই কোম্পানির নাও হতে পারে, আমি কথাই বলছি জাস্ট। বাট আপনি কিন্তু এসএপিতে যদি কোথাও কাজ করে থাকেন, আপনি যদি ফার্দার কোনো এসএপি ওরিয়েন্টেড কোম্পানিতে ইন্টারভিউতে দেন, আপনাকে কিন্তু অত জিজ্ঞেস করবে না কোন কোম্পানিতে কাজ করেছেন, জাস্ট ক্লায়েন্ট আইডি জিজ্ঞেস করে তার নেটে ফেলে সেকেন্ডের মধ্যে দেখে নেবে, কোনো লুকোনোর জায়গা নেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে ক্লায়েন্টের ডেফিনেশন, বাট এই ডেফিনেশনটা হচ্ছে আজকের জন্য আপনার কাছে ওকে, যেহেতু আজকে আপনি প্রথম এই সম্বন্ধে একটু জানতে চেষ্টা করছেন। বাট যখন আপনি টেকনিক্যালি অ্যান্সার দেবেন ইন্টারভিউতে, এই কোশ্চেনটা কিন্তু আপনাকে কোনো পিট দেবে না, এটাতে আপনি কোনো রেসপেক্ট পাবেন না, তখন আপনাকে কিন্তু টেকনিক্যাল অ্যান্সার বলতে হবে। এই টেকনিক্যাল অ্যান্সারটা আমি আপনাকে যেদিনকে প্র্যাকটিক্যাল পার্ট স্টার্ট করব, অ্যান্ড ইট ইজ ইউর ডিউটি টু রিমেম্বার, যে তখন আপনি আমাকে কিন্তু ক্লায়েন্টের ডেফিনেশনটা জিজ্ঞেস করবেন, স্যার আপনি আমাকে বলেছিলেন তখন যে ক্লায়েন্টের ডেফিনেশন, কারণ আমি এখন যদি দেখাই না, সিম্পলি এটা সিনেমার ডায়লগের মতো মনে হবে, ঠিক আছে? তো আমি তখন প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবো। ওকে, এটা হচ্ছে ক্লায়েন্ট বোঝা গেল, এইটুকুনি আজকে। যদি ক্লায়েন্ট সম্বন্ধে জানেন, এর বেশি আপনাকে জানতে হবে না। নেক্সট হচ্ছে এর পরের স্টেজটা কী আছে, ঠিক এর পরের স্টেজটা ক্লায়েন্টের পরের ধাপটা, ক্লায়েন্টের পরের ধাপটা হচ্ছে কোম্পানি। ক্লায়েন্টের পরের স্টেজটা হচ্ছে কোম্পানি। এখন ন্যাচারাল কোয়েশ্চেন চলে আসবে, হোয়াট ডু মিন বাই কোম্পানি? কোম্পানি কাকে বলে? আপনি বলুন কোম্পানির ডেফিনেশনটা আপনার সম্বন্ধে, আপনার কি আইডিয়া? সেখানে কোনো একটা বিজনেস ফর্ম করলাম, আইডেন্টিফিকেশন আমরা বলতে পারি, যেরকম ইচ্ছা আপনার ডেফিনেশন, আপনি নিজের মতো করে বলুন। একটা আইডেন্টিফিকেশন যেখান থেকে আমি যে বিজনেসের প্রোডাক্ট বিজনেস করব, বা সেখানে একটা মানে আমার সেন্টার, যে যার দরকার সে একটা পার্টিকুলার সেন্টারে কন্ট্যাক্ট করবে। তার মানে এখানে কিন্তু একটা কোয়েশ্চেন চলে আসছে আপনার বক্তব্যের মধ্যে, যে এইখানে কিন্তু বিজনেস অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, আদার ট্রানজ্যাকশন সব কিছু হচ্ছে, তাই তো? কারণ এখানে আপনি যেখানে বিজনেস অ্যাক্টিভিটিসটা করছেন, ঠিক আছে, ন্যাচারালি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সেখানে হবে, আদার্স বিজনেস ট্রানজ্যাকশন হবে, হ্যাঁ। বাট এসএপিতে এখানে কোম্পানি বলতে কিন্তু এইটা নয়, ঠিক আছে? এসএপিতে কোম্পানি, আমি আপনাকে সব ডেফিনেশন পাঠিয়ে দেবো কালকে মেল করে, ঠিক আছে? তো এসএপিতে কোম্পানি বলতে বোঝায় দিস ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশন। খুব বড় কথা, গ্রুপ অফ অর্গানাইজেশনস। গ্রুপ বলতে কি বুঝি আমরা? যেমন ধরুন টাটা, টাটা বলে কিন্তু কোনো কোম্পানি হয় না, টাটা ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশনস। তার আন্ডারে ডিফারেন্ট তার বিজনেসগুলো আছে, যেমন টিসকো, টেলকো, টিসিএস, টাটা পাওয়ার, টাটা সার্ভিস। যেমন রিলায়েন্স ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশনস, আইটিসি ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশনস, শ্রী সিমেন্ট ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশনস, এরকম প্রচুর আছে। পাইনিয়ার, আদিত্য বিড়লা ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশনস, ঠিক আছে? তো এই যে জায়গাগুলো আছে, তাহলে এদের ফাংশনটা কি? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফাংশন অফ দ্য টাটা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ রিলায়েন্স, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আদিত্য বিড়লা? এদের ফাংশনটা হচ্ছে
এদের যে ডিফারেন্ট বিজনেসগুলো আছে, খুব ভালো করে শুনুন কথাটা, ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিসগুলো আছে। আদিত্য বিড়লার অনেক বিজনেস আছে। তো এই যে ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিসগুলো থেকে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে, মানে সেটা ইয়ারলি হতে পারে, হাফ ইয়ারলি, দ্যাট ইজ আপ টু দেম, ঠিক আছে, একটা টাইম পিরিয়ডের পর এক্স্যাক্টলি কি গ্রোথ হচ্ছে এই গ্রুপটার, সেই রিপোর্টিংটা তারা জাস্ট স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে নিয়ে দেখে। there is no question of financial transaction or business transaction, nothing, ওখানে কিচ্ছু সব কাজ হয় না। এবং এটা টোটালি রিলেটেড উইথ ম্যানেজমেন্ট পিপুল অফ দ্য আদিত্য বিড়লা, এবং টোটালি এমডি ওরিয়েন্টেড বা তার থেকে বেশি কিছু থাকলে। ক্লিয়ার? হ্যালো, 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 হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে যেটা ধরুন আজকে এই যে টোটাল আদিত্য বিড়লা বলুন, টাটা বলুন, আইটিসি বলুন, এই যে ডিফারেন্ট গ্রুপগুলো আছে, ওদের ফাংশন অ্যাক্টিভিটিস হচ্ছে একটা পার্টিকুলার পিরিয়ডের পর এক্স্যাক্টলি তাদের কি গ্রোথ হচ্ছে টোটাল বিজনেস থেকে সেটা দেখা। ঠিক আছে, নাথিং এলস, আর কিচ্ছু নয়। ঠিক আছে, দিস ইজ কল্ড বেসিক্যালি আপনার রিপোর্টিং অফ ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পার্সন। আপনি কিন্তু ওই যে রিপোর্টিংটা, ওটা টোটালি ম্যানেজমেন্ট পিপুলদের জন্য, যারা একদম টপ লেভেল ম্যানেজমেন্টে রয়েছে, এমডি ওরিয়েন্টেড পার্সন। এটা কিন্তু ইন্টারনাল রিপোর্ট, এটা বাইরের লোকেরা কেউ জানতে পারে না, ইভেন এমপ্লয়িজ, ইভেন এমপ্লয়িজ। এটা একদমই প্রায় সেইরকম টাইপের পার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এটা কিন্তু একদম ওই 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 ওরিয়েন্টেড পিপুলদের জন্য। ঠিক আছে, এটা না প্রফিট অ্যান্ড লস, না ব্যালেন্স শিট, ইজ এ স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস তারা তৈরি করে। তারা কীরকমভাবে তৈরি করে, দ্যাট ইজ আপ টু দেম। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই কোম্পানি, ধরুন একটা গ্রুপ, আপনার আদিত্য বিড়লা বলুন, টাটা বলুন, এদের তো প্রচুর বিজনেস অ্যাক্টিভিটিস আছে। তাহলে এই চারদিক থেকে এত বিজনেস অ্যাক্টিভিটিসের কাছ থেকে ডিফারেন্ট বিজনেসের আবার ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা ইউনিট থাকে, এই সমস্ত জায়গা থেকে ইনফরমেশন কালেকশন করা এবং সেইগুলোর থেকে নেট প্রফিটটাকে বার করা, করে সেখান থেকে রিপোর্টিং তৈরি করা, এটা কিন্তু একটা কোম্পানির পক্ষে সম্ভব নয়, একটা অর্গানাইজেশন পক্ষে। সেই জন্যে এটা, এই যে প্রফিট এবিলিটি ব্যাপারটাকে অ্যানালিসিস করার জন্য সেইখানে তারা একটা ইউনিট তৈরি করে, ইউনিট তৈরি হয় বেসিক্যালি, দ্যাট ইজ কল্ড অপারেটিং কনসার্ন। এই ঠিক কোম্পানির নিচে থাকে, দ্যাট ইজ কল্ড অপারেটিং কনসার্ন। এটা হাই লেভেলের ব্যাপার। ঠিক আছে, এখানে প্রফিট এবিলিটির অ্যানালাইসিস হয়। প্রফিট এবিলিটি অ্যানালাইসিস বলতে কী বোঝায়, আমি একটা জাস্ট সহজ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন একটা কোম্পানির ডিফারেন্ট একটা যে কোনো বিজনেস, ধরুন টাটার একটা বিজনেস টিসকো, টেলকো, টিসিএস। ঠিক আছে, এবার এই ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেসের প্রচুর ইউনিট আছে, তারা সমস্ত ইউনিট থেকে কালেকশন করলো, ডেটাটা দেখে নিল, এবং দেখা গেল তার যদি কথায় বলছি 100টা ইউনিট থাকে, 100টার মধ্যে দেখা গেলো 70টাতে প্রফিট হয়েছে, 20টাতে হয়তো দেখা গেল লস প্রফিট সেম সেম, আর 10টাতে লস হয়েছে। তাহলে প্রত্যেকটাকে একসঙ্গে প্লাস মাইনাস করে নেট রেজাল্ট বার করলো, করে এই রেজাল্টটা সে কী করে, ক্লায়েন্টকে ডাইরেক্টলি প্রোভাইড করে। এখানে কিন্তু ক্লায়েন্ট আর কোম্পানি বোথ আর অলমোস্ট সেম এন্টিটি, 99.99%। ক্লায়েন্টও যে সেই কোম্পানি, ঠিক আছে, বাট তাদেরকে সে প্রোভাইড করে। এবং এই যে প্রোভাইডটা করে, অপারেটিং কনসার্নের বেসিক ফাংশন হচ্ছে প্রফিট এবিলিটি অ্যানালিসিস, কিন্তু সে আর কিছু করতে পারে না। ঠিক আছে,
এখন কোয়েশ্চেন রয়েছে যে এই যে প্রফিটটা যে অ্যানালিসিস করে বার করে দিল, কিন্তু আজকে কোন এরিয়াতে কত টাকা প্রফিট হয়েছে বা কত টাকা লস হয়েছে, কোম্পানি তো চাইবে সবসময় তার যাতে প্রফিট হোক, সে তো চাইবে না কারো জায়গায় লস হোক বা কম প্রফিট হোক। ঠিক আছে, তো এবার প্রশ্নটা চলে আসবে, যদি দেখা গেল কোনো কোনো জায়গাতে আগের বারে অনেক টাকা প্রফিট হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে এবারে প্রফিটের পরিমাণ কম, বা আগের বারে হয়তো প্রফিটের পরিমাণ কম হয়েছিল এবারে হয়তো লস প্রফিট সমান সমান হয়ে গেছে, বা আগের বারে হয়তো কোনো জায়গায় লস প্রফিট সমান সমান হয়ে গেছিলো এবারে তো লস হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে জিনিসটা কেন হলো, হোয়াই, এইটা হোয়াইটাও তো বার করতে হবে। তো হোয়াইটা বার করতে গেলে তখন কোয়েশ্চেন চলে আসে, দ্য কোয়েশ্চেন অফ কস্টিং। কোনো জায়গায় কি কস্ট অফ প্রোডাকশন বা আদার্স কিছু বেশি কিছু ইনকার্ড হয়ে যাচ্ছে, তাহলে কি সেইটা বার করতে হবে। তো সেই পার্টটা কিন্তু অপারেটিং কনসার্ন প্লে করতে পারে না। বাই দ্য বাই, একটা ক্লায়েন্টের আন্ডারে একটাই অপারেটিং কনসার্ন থাকে, সেই জন্য ক্লায়েন্ট বা কোম্পানি এদের সঙ্গে অপারেটিং কনসার্নের রিলেশন হচ্ছে 1:1। ঠিক আছে, তো এইবার কোয়েশ্চেন চলে আসছে যে এই যে জায়গাটা এটা কি করে শর্ট আউট করব। এই জায়গাটা যে শর্ট আউট করে তাকে বলা হয় কন্ট্রোলিং এরিয়া, যেটা আমাদের সিও পার্ট, সিও এফআইসিও সিও পার্ট। ঠিক আছে, একটা অপারেটিং কনসার্নের নিচে এন নাম্বার কন্ট্রোলিং এরিয়া হতে পারে। এন নাম্বার মানে কটা হবে, দ্যাট ইজ ডিপেন্ডস আপন ক্লায়েন্ট। ক্লায়েন্ট সেটা ডিসাইড করবে কটা হবে, রাইট, সেটা ক্লায়েন্ট ডিসাইড করবে। ঠিক আছে, তো এবার নেক্সট টপিক যেটা আসছে সেই টপিকসটা হচ্ছে যে এই কন্ট্রোলিং এরিয়ার নিচে, এই সরি কোম্পানি কোডের নিচে অপারেটিং কনসার্নের নিচে কন্ট্রোলিং এরিয়া হলো। এখনও কিন্তু আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস বা বিজনেস ট্রানজ্যাকশনসের মধ্যে ঢুকিনি। ঠিক আছে, তাহলে এবারে কন্ট্রোলিং এরিয়া কাকে কন্ট্রোল করবে, কার উপর কন্ট্রোলিং করবে, যার উপর কন্ট্রোলিং করবে সেটাকে বলা হয় কোম্পানি কোড। কোম্পানি কোড কাকে বলে, কোম্পানি কোড হচ্ছে এই টিসকো টেলকো টিসিএস, এরাই হচ্ছে কোম্পানি কোড যেখানে আমাদের বিজনেস অ্যাক্টিভিটিসটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এদের ডেটাটাকে নিয়ে কন্ট্রোলিং এরিয়া সিম্পলি কন্ট্রোল করে, দে ডোন্ট হ্যাভ এনি রাইট টু চেঞ্জ। তাদের কোনো চেঞ্জিং করে আলটিমেটলি ইম্প্যাক্ট ফেলার ক্ষমতা নেই ফাইন্যান্সে। তারা যে চেঞ্জেস করবে সেটা জাস্ট রিপোর্টিংয়ে চেঞ্জেস হতে পারে, বাট দ্যাট রিপোর্টিং উইল নট গিভ এনি ইম্প্যাক্ট ইন ফাইন্যান্স। ঠিক আছে, ফাইন্যান্সের ডেটা যখন তৈরি হবে সেটা ফিক্সড। ঠিক আছে, আর কন্ট্রোলিংয়ের ডেটাটা যে চেঞ্জেস যদি করে সেই রিপোর্টিংটা হবে ফর দ্য পারপাস অফ ইন্টারনাল রিপোর্ট অফ দ্যাট পার্টিকুলার ম্যানেজিং কমিটি অফ দ্যাট কোম্পানি। ঠিক আছে, ওটা কিন্তু আপনি আলটিমেটলি কোনো বাইরে কোনো ইম্প্যাক্ট করবে না। তাহলে কোম্পানির ফাংশনটা কি, কোম্পানিতে আমাদের হচ্ছে বিজনেস অ্যাক্টিভিটিসটা হচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে, এভরিথিং হচ্ছে, বলো। তাহলে এখন একটা ন্যাচারাল কোয়েশ্চেন চলে আসতেই পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোম্পানি অ্যান্ড কোম্পানি কোড। এটা তো খুব সহজ জিনিস, যেটা ডিফারেন্স আসতে কোয়েশ্চেন চলে আসতেই পারে। কোম্পানি কোড আর কোম্পানির মধ্যে ডিফারেন্স যদি বলা যায়, একটা কথায় যদি শেষ করে দিই, কোম্পানির বিজনেসটা হচ্ছে কোম্পানি কোড। ভালো করে আপনি রিয়েল টাইমে চিন্তা করুন, টাটার বিজনেস কি, টিসকো টেলকো টিসিএস টাটা টি টাটা পাওয়ার এগুলো, তাহলে এটাই তো তার কোম্পানি কোড। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে এই বিজনেস অ্যাক্টিভিটিস বোঝা যায় ততক্ষণ পর্যন্ত কোনো দিন আপনি পরবর্তীকালে কোনো কাজ করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, নাথিং, কিচ্ছু করতে পারবেন না। ক্লিয়ার? তো এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে আলটিমেট হচ্ছে আমাদের কি হলো না, এই জায়গাটা আমাদের হচ্ছে যে এন্টারপ্রাইজ স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এন্টারপ্রাইজ স্ট্রাকচারের সবার উপরের লেভেল হচ্ছে ক্লায়েন্ট, তার তলায় থাকছে কোম্পানি, তারপর হচ্ছে অপারেটিং কনসার্ন যেটা আমাদের এফআইসিওতে করে লাগে না করতে, আর হচ্ছে তার তলায় কন্ট্রোলিং এরিয়া, তার তলায় হচ্ছে কোম্পানি কোড, রাইট? আচ্ছা, একটা ক্লায়েন্ট কন্ট্রোলিং এরিয়ার নিচে এন নাম্বার কোম্পানি কোড হতে পারে, মানে একটা কন্ট্রোলিং এরিয়া মোর দ্যান ওয়ান কোম্পানি কোডকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, বাট
একটা কোম্পানি কোড কখনোই মোর দ্যান ওয়ান কন্ট্রোলিং এরিয়া আন্ডারে হয় না। কোম্পানি কোড মোর একটা কন্ট্রোলিং এরিয়া মোর দ্যান ওয়ান কোম্পানি কোডকে কন্ট্রোল করতে পারে, বাট একটা কন্ট্রোলিং কোম্পানি কোড কোনোদিন মোর দ্যান ওয়ান কন্ট্রোলিং এরিয়া আন্ডারে হয় না। এখন কোশ্চেন হচ্ছে হোয়াই। দেখুন, আজকে যখন আপনি করেছেন, যখন আপনি আজকে আপনার গ্র্যাজুয়েশন করেছেন, তখন তো একটা ইউনিভার্সিটির আন্ডারে আপনার কলেজটা ছিল। তাহলে আপনি যখন একটা ইউনিভার্সিটির আন্ডারে একটা জায়গাতে করেছেন, আপনি সেই সময় আর একটা কলেজে এনরোল করতে পারতেন? না, সে সময় পারতাম না। পারতেন? করতেন না, পারতেন কি? না, না, একদমই না, সে সময় হতো না। তাহলে তখন আমি অলরেডি এনরোল হয়ে গেছি, পসিবল না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন কোম্পানি অ্যান্ড কোম্পানি কোর্স। কোড, রাইট। ঠিক আছে, এবং এইটাই কোম্পানি কোডের ডিফারেন্স নয়, এটাই হচ্ছে বেসিক্যালি রিলেশন বিটুইন কন্ট্রোলিং এরিয়ার সঙ্গে আপনার আপনার কোম্পানি কোডের সঙ্গে। কারণ একটা কন্ট্রোলিং এরিয়া কোনোদিন মাল্টিপল, কিন্তু আজকে যেন একটা কন্ট্রোলিং এরিয়া যখন মোর দ্যান ওয়ান কোম্পানি কোডকে কন্ট্রোল করছে, নট অ্যান ইস্যু, বাট একটা কন্ট্রোলিং এরিয়া আন্ডারে যখন একটা কোম্পানি কোড থাকছে, সেই যেমনভাবে কন্ট্রোল করছে, সেম ডেটাটাকে যদি আপনি আর একটা কন্ট্রোলিং এরিয়া দেন, দুটো রিপোর্টিং কি আপনার কাছে কিছু বেরোবে? সহজ ঠিক বেরোবে? তাহলে রিপোর্টটা বেরোবে না, ভুল রিপোর্ট বেরোবে। ঠিক আছে, তো সেই জন্য এই কনসেপ্টটা কিন্তু এখানে চলে আসে। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট যেটা হচ্ছে এন্টারপ্রাইজ স্ট্রাকচারের লাস্ট কনসেপ্ট আজকে, দ্যাট ইজ কল্ড বিজনেস এরিয়া। হোয়াট ডু মিন বাই বিজনেস এরিয়া? বিজনেস এরিয়া কাকে বলে? বিজনেস এরিয়া হচ্ছে, এটাকে বলা এক ধরনের কথায় ব্রাঞ্চেস। জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ, ভালো করে শুনে নিন, জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ আপনি যখন কোনো পার্টিকুলার কোম্পানির বিজনেসকে দেখতে চাইছেন, বা ক্লায়েন্ট যখন তার বিজনেসকে দেখতে চাইছে, তখন সে তার বিজনেসটাকে ডিফারেন্ট বিজনেস এরিয়াতে ডিভাইড করে। ব্যাপারটা একটু সহজভাবে বলা যাক। ধরুন একটা কোম্পানি কলকাতা বেসড, ঠিক আছে, যদি শুধু কলকাতা বেসড কোম্পানি, তার জিওগ্রাফিক্যাল লোকেশন কীরকম হতে পারে? সেই কোম্পানিটার বিভিন্ন ব্রাঞ্চ হয়তো দেখা গেল একটা পার্ক স্ট্রিটে আছে, একটা হচ্ছে আপনার যে বেলঘড়িয়া বলছেন বেলঘড়িয়ায় আছে, একটা হয়তো দেখা গেলো উল্টোডাঙার ওদিকে আছে, একটা হয়তো দেখা গেলো টলিগঞ্জে আছে, একটা হয়তো বেহালার দিকে আছে। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যে ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস এরিয়া রয়েছে, এই ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস এরিয়া কিন্তু আলটিমেটলি কী করছে না, ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস এরিয়া আলটিমেটলি প্রতিদিনের তার যে ট্রানজ্যাকশান হচ্ছে, বা পার্টিকুলার পিরিয়ডিক্যালি যে ট্রানজ্যাকশান হচ্ছে, যে পার্টিকুলার অ্যাক্টিভিটিস যেটা প্লে হচ্ছে ওর মধ্যে, সেই অ্যাক্টিভিটিসের ওপর রিপোর্টিংটা ইন্টারনালি, ভালো করে শুনুন, ইন্টারনালি ক্লায়েন্টকে প্রোভাইড করে। ওকে, বিজনেস এরিয়া ইজ অলওয়েজ রিলেটেড উইথ ক্লায়েন্ট বা কোম্পানি, নট উইথ রিলেটেড উইথ কোম্পানি কোড। কেন? আজকে যদি একটা মোবাইল কিনলেন, শিলিগুড়ি থেকে এখন রয়েছে, শিলিগুড়ি থেকে মোবাইল কিনলেন, আপনি কলকাতায় চলে এলেন, কলকাতায় আসার পর মোবাইলে কোনো ইস্যু আসতেই পারে, তাহলে আপনাকে শিলিগুড়ি ফিরতে হবে না। আপনি কি করবেন? কলকাতায় এসে আপনি যে মোবাইল কিনেছেন, সেই মোবাইল কোম্পানির যে সেলস অ্যান্ড সার্ভিসের অথরাইজ সেন্টার আছে বা রেজিস্টার সেন্টার আছে, সেইখানে গিয়ে আপনার ডকুমেন্টেশনটা দেখালে তারা কিন্তু আপনাকে সেই সাপোর্টটা দিয়ে দেবে। তাহলে আপনি যদি মোবাইলটা কিনতেন, আপনাকে কি ওই কোম্পানির ওখানে দোকানে যেতে হতো বা শোরুমে যেতে হতো? কারণ আপনি তো ওই শোরুমের ক্লায়েন্ট নন বা কাস্টমার নন, আপনি কার? আপনি হচ্ছে অ্যাকচুয়াল প্রোভাইডারের, যেটা অন্য জায়গায় বসেছে, তার যে বিজনেস সেটা সে সব জায়গা থেকে তাকে অ্যাক্সেস করতে পারছে। এটাই হচ্ছে আলটিমেটলি দ্য কনসেপ্ট অফ বিজনেস এরিয়া। সেই জন্য সে বাইরের লোকেরা বিজনেস এরিয়ার সঙ্গে রিলেট করে, যার জন্যে বিজনেস এরিয়া কোনো কোম্পানি কোড স্পেসিফিক হয় না। ঠিক আছে, তাহলে আপনাকে ওই কোম্পানি কোড স্পেসিফিক হলে তাহলে কিন্তু আপনাকে ওইখানে যেতে হতো আবার সারাতে। ঠিক আছে, সেখানে যাও, রিলেশন নেই, কারণ এটা হচ্ছে বিজনেস এরিয়া ইজ অলওয়েজ রিলেটেড উইথ ক্লায়েন্ট। ক্লায়েন্টের বিজনেস এরিয়া, ক্লায়েন্টের বিজনেস কোথায় কী হচ্ছে সে ক্লায়েন্ট দেখছে। এবার ধরুন এটা আমি কলকাতা বেসড বললাম, যদি বিজনেসটা যদি দেখা গেল ওয়েস্ট বেঙ্গলের, টোটাল ওয়েস্ট বেঙ্গলে, তখন সেটা কি হতো? ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে
ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিক্ট হয়ে যেত। হয়তো দেখা গেল একবার একটা হয়তো ক্যালকাটায় হলো, একটা হয়তো হয়তো বর্ধমান হলো, একটা হয়তো দেখা গেল বীরভূম হলো, একটা হয়তো আলটিমেট আলিপুরদুয়ার, কোচবিহার, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা, মিদনাপুর, ডিফারেন্ট ডিফারেন্ট হতো। আচ্ছা, যদি বিজনেসটা এরিয়াটা দেখা গেল ইন্ডিয়া বেসড হয়ে গেল, তখন কি হবে? তখন দেখতে হবে বিজনেস এরিয়া ইন্ডিয়া বেসড মানে কি, সেটা কি স্টেট ওয়াইজ ভাগ হচ্ছে নাকি না মেট্রো সিটি ওয়াইজ? তাহলে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে, কলকাতা, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে আমি তাহলে সেটা ভাগ করতাম। ঠিক আছে? তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট অফ বিজনেস এরিয়া। ঠিক আছে? তো বিজনেস এরিয়া হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ আপনার বিজনেসটা কোথায় কতটা আছে সেটা দেখার জন্য, সেটা হচ্ছে বিজনেস এরিয়া। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। তো আমরা এই টোটাল এন্টারপ্রাইজ স্ট্রাকচার দেখলাম। নেক্সট দিনকে আমরা ফার্স্ট কাজ হবে এন্টারপ্রাইজ স্ট্রাকচার বানাবো। ঠিক আছে? আর তারপর হচ্ছে আমরা ফার্দার প্রসেসিংয়ে ঢুকবো আস্তে আস্তে, ডে আফটার ডে। ওকে, গ্রেট গ্রেট। ঠিক আছে? আমার অনেক বেসিক ক্লিয়ার হয়ে গেছে। আমার ফার্স্ট ডে আমি যখন নিজে রিসার্চ করছি, আমার মাথায় কোশ্চেন ছিল যে এটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে বা কি জিনিসটা, আমার মাথায় ঢুকছিল না। যার জন্য তো বললাম না যে আমি যার জন্য ক্লাসটাকে আমি ওই 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 এতে নিয়ে চলে গেলাম। ঠিক আছে? হ্যাঁ, না রাইট। তো যাই হোক, এই লাস্ট কথাটা যেটা বলেছেন এটা খুব ভালো কথা, যে এটা খুবই হলো। ওকে, তো যাই হোক, আপনাকে আমি একটু পরে কল করছি। ঠিক আছে? ঠিক যে ঠিক করে ঠিক। আপনার সঙ্গে টাইমিংটা ঠিক করে নেবো। ঠিক আছে? গ্রেট। ঠিক আছে, থ্যাংক ইউ।